শুধুমাত্র ঢাকা শহরে ৭,২০০ কোটি টাকার ভিক্ষা বাণিজ্য হয়। এই সিন্ডিকেট চক্র সুস্থ মানুষকে প্রতিবন্ধী করে ভিক্ষুক হিসাবে তৈরি করে, শিশুদেরকে হাড়ির ভেতরে দীর্ঘদিন রেখে হাড়বাঁকা করে প্রতিবন্ধীর মতো তৈরি করে। ইমোশনাল ম্যানিপুলেশনের মাধ্যমে প্রতিদিন আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই ভিক্ষুক মাফিয়া চক্র। साहब भूख लगी है साहब। क्या कर रहा है? मत दे, वो देख वाइन शॉप, समझ गया ना साहब? অভাবে নয় যেন স্বভাবেই ভিক্ষা করেন রাজধানীর বেশিরভাগ ভিক্ষুক। আবার মায়ের চিকিৎসার জন্য ভিক্ষা করে সে টাকায় কেউ কেউ করেন নেশা। বিনা পুঁজির এই ব্যবসায় লাভ বেশি, তাই কর্মসংস্থানের সুযোগ দিলেও নিতে রাজি হন না তারা। আপনি কি ভাবছেন ওরা অসহায়? কেউ হয়তো জন্ম থেকেই পঙ্গু, কেউ অন্ধ, কেউ বাচ্চা কোলে নিয়ে দিনের পর দিন হাত পাচ্ছে। কিন্তু আপনি কি জানেন এই অসহায় চেহারার পেছনে লুকিয়ে আছে হাজার কোটি টাকার একটি অপরাধ সাম্রাজ্য? এটি কোনো দুঃখের গল্প নয়, এটি একটি সুপরিকল্পিত ব্যবসা, যেখানে ভিক্ষাবৃত্তি আর করুণা নয়। শুধুমাত্র ঢাকায় প্রতিদিন ২০ কোটি টাকার ভিক্ষা বাণিজ্য হয়। কে চালায় এই চক্র? কিভাবে নিয়ন্ত্রণ করে রাস্তার প্রতিটি কোণ? আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান তখন খেয়াল করলে দেখবেন কিছু ভিক্ষুক আপনাকে টেনে ধরছে তাদেরকে ভিক্ষা দেওয়ার জন্য। আপনি যদি তাকে টাকা না দিয়ে চলে যান তাহলে দেখবেন সে আপনার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে। আবার কোনো ভিক্ষুক তো গালিও দেয়। আর আপনি যদি তাকে ২ টাকার কোনো কয়েন দেন তাহলে আপনার দিকে তার চাহনি দেখে মনে হবে আপনি হয়তো কোনো অপরাধী করেছেন। আমরা যখন মসজিদ বা কোনো বড় সামাজিক প্রোগ্রাম থেকে বের হই দেখবেন কিছু মানুষ প্রেসক্রিপশন নিয়ে দাঁড়িয়ে আছে। কারো বাবা মায়ের ক্যান্সার বা কিডনির সমস্যা, কারো সন্তানের জটিল দুরারোগ্য রোগ হয়েছে, অথবা কেউ নিজে অনেক বড় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তারা বলছে তার রোগী হাসপাতালে ভর্তি। কিন্তু আপনি যদি তাদেরকে সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসা সহায়তা দিতে চান তাহলে দেখবেন কোনো না কোনো অজুহাতে তারা আপনাকে এড়িয়ে যাবে। এটি আমাদের সঙ্গে প্রতিনিয়তই ঘটছে। আরেকটি চক্র আছে যেখানে একজন বয়স্ক পুরুষ বা মহিলা কিছু বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আপনি যখন তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তখন তারা আপনার কাছে সাহায্য চাইবে। তাদেরকে দেখে যদি আপনার দয়া হয় আর সাহায্য করার জন্য এগিয়ে যান তাহলেই আপনি তাদের ফাঁদে পড়বেন নিশ্চিত। প্রথমে তারা বলবে কয়েকদিন ধরে কিছু খায় না, ঢাকায় আত্মীয়ের কাছে এসেছে, এখন ঠিকানা ফোন নম্বর সব হারিয়ে ফেলেছে। আপনি মায়া করে তাদেরকে কোনো খাবার কিনে দিলেন। এরপর তারা বলবে গ্রামের বাড়ি ফিরে যেতে চায়, এখন তাদের কাছে কোনো টাকা নেই। তখন তারা বাড়িতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া চাইবে আপনার কাছে। আপনি তাদেরকে বিশ্বাস করে সেই গাড়ি ভাড়াটাও দিলেন, কিন্তু আপনি বুঝতেই পারবেন না নিজের অজান্তেই আপনি তাদের পাতা ফাঁদে পড়ে গিয়েছেন। এমন একটি ঘটনা আমার নিজের সাথে ঘটেছিল ২০২০ সালে। আমি সকালে তাদেরকে সকল সহযোগিতা করার পর বিকালে আবার তাদেরকে একই স্থানে দেখতে পাই এবং তারা সেই একই কাজ করছে। কত ধরনের পদ্ধতিতে যে ভিক্ষাবৃত্তি হয় তা আমাদের চিন্তার বাইরে। ডিজিটাল বাংলাদেশ কয় জায়গা দিচ্ছেন? ভিক্ষা করি এত বেশি জায়গা মানুষ খাই দেন, এটা দেখলে বলেন আসলে ঠিকই কইছ। ভালো মানুষ কেমনি ভিক্ষা করে দেয়? করার মতো কোনো কায়দা নাই। আমরা ১৪ গোষ্ঠী জামা পাওয়া আছে, খালি বুয়া আমাদের কাছে কায়দা আছে, চালে পাবেন এনে তো সবাই দেখাই করতে আছে। 1.5 কিলো ডিজিটাল বাংলাদেশ আস্তে আস্তে মুদ্রা দিবে। রাস্তার মধ্যে যাই 2 ঠ্যাং কেলাই দিয়ে থালিয়া টানিয়া কমুকি যায় আল্লাহ 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 দে বাবা দে বাবা দে বাবা এ আল্লাহ 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 দে বাবা আল্লাহ। ওই মেয়ে কতক্ষণ ভিক্ষা করে এবার দেখেন বাংলাদেশের কুকুর কিভাবে প্রস্তাব করে গরিবের বিরাতে আইবে। এটা এলাম ভালো মানুষ কেমনি ভিক্ষা করে। আপনি যখন বাস বা ট্রেনে যাতায়াত করেন দেখবেন একজন মহিলা কিংবা ছোট বাচ্চা এসে আপনাকে একটি ছোট কাগজের টুকরো ধরিয়ে দিচ্ছে বা চকলেট দিয়ে দিচ্ছে। সেই ছোট্ট কাগজের টুকরোয় তার বা তার পরিবারের মানুষের দুরারোগ্য ব্যাধির বর্ণনা রয়েছে। আপনার কাছে এসব দেওয়ার কিছুক্ষণ পরই দেখবেন সামনে দাঁড়িয়ে আপনার কাছে সাহায্য চাইছে। এটা আমাদের বর্তমান বাস্তবতার একটি ছোট্ট খণ্ডচিত্র। আরও কত উপায়ে যে আমাদের ইমোশনকে পুঁজি করে ভিক্ষাবৃত্তি করছে তা আমাদের অজানা। তাই কাউকে সাহায্য করার আগে সাবধান। 200 টাকা দিলে না বাবুরা দুধ কিনে খাওয়া, বাচ্চার বাপ ফেলেই তুই গেছে গা। 200 টাকা দেনা খুশি যা পারিস না হলে বাচ্চার বাপ ফেলেই তুই গেছে গা। খুশি দিছে দুধ খাতে বাচ্চারা 200 টাকা জামা কিনে দেবো, মানে বাচ্চার বাপ নাই। আর কয় টাকা? 200 টাকা বাচ্চারা জামা কাপড় কিনে দেবো, না জামা কাপড়ও নাই। দেইস না খালি একটা গেঞ্জি গায়ে দিলে আইছে। 200 টাকা দিলে বাচ্চার বাপ ফেলেই তুই গেছে গা। 200 টাকা দিলে বাচ্চারা 200 টাকা জামা কাপড় কিনে দেবো, না জামা কাপড়ও নাই। দেইস না খালি একটা গেঞ্জি গায়ে দিলে আইছে। 200 টাকা দিলে বাচ্চারা 200 টাকা জামা কাপড় কিনে দেবো, না জামা কাপড়ও নাই। দেইস না খালি একটা গেঞ্জি গায়ে দিলে আইছে। 200 টাকা দিলে বাচ্চারা 200 টাকা জামা কাপড় কিনে দেবো, না জামা কাপড়ও নাই। দেইস না খালি একটা গেঞ্জি গায়ে দিলে আইছে। 200 টাকা দিলে বাচ্চারা 200 টাকা জামা কাপড় কিনে দেবো, না জামা কাপড়ও নাই। দেইস না খালি একটা গেঞ্জি গায়ে দিলে আইছে। 200 টাকা দিলে বাচ্চারা 200 টাকা জামা কাপড় কিনে দেবো, না জামা কাপড়ও নাই। দেইস না খালি একটা গেঞ্জি গায়ে দিলে
রাগ করলি তুমি একটা জিনিস মাইরি লে বাইচার বাপ ফেলি প্রথম বললো কি প্রথম বললো আপনি রাস্তায় কোনো ভিখারিকে ভিক্ষা করতে দেখলে একটু খেয়াল করবেন। ঢাকা শহরে এই ভিখারিদের গ্যাং প্রতিদিনের জন্য ভিক্ষুকদেরকে 200 থেকে 300 টাকায় ভাড়া করে। 4 থেকে 8 মাসের শিশুদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়, তাতে তারা পুরো দিন চুপচাপ থাকে। ঢাকায় একটি ভিখারি চক্র ধরা পড়ে, যেখানে তারা গেরুয়া পোশাক পরিয়ে মহিলাদের মন্দিরের সামনে আর সেই একই মহিলাদের বুরকা পরিয়ে মসজিদের সামনে ভিক্ষা করাতো। এটি একটি অত্যন্ত সংগঠিত সুসংহত অপরাধমূলক নেটওয়ার্ক, যাকে আমরা ভিক্ষুক মাফিয়া বলি। রাজধানীর ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে সরকার নগরীর বেশ কিছু এলাকা ভিক্ষুক মুক্ত ঘোষণা করে। রাজধানীর অলিগলি কোথায় নেই ভিক্ষুক। মসজিদের নগরী এখন যেন পরিণত হয়েছে ভিক্ষুকের নগরীতে। 2013 সালে ঢাকায় পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, প্রতি 200 জন প্রতিবন্ধী ভিক্ষুকের মধ্যে 72.5% ছিলেন সম্পূর্ণ নিরক্ষর। 13% প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষা পেয়েছেন, 9.5% মাধ্যমিক স্তর আর মাত্র 0.5% উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। এই তথ্য অনুযায়ী প্রায় 27.5% ভিক্ষুক কোনো না কোনো পর্যায়ে শিক্ষা লাভ করেছেন, যদিও উচ্চশিক্ষার হার অত্যন্ত কম। এসব ভিক্ষুকদের মধ্যে 16.5%ই শিশু, যাদের বয়স 12 বছরের নিচে। একজন ভিখারি দিনে কত টাকা উপার্জন করে আপনি শুনে অবাক হয়ে যাবেন। এখন একটি মর্মান্তিক ঘটনা বলি। এটি 2021 সালের একটি ঘটনা। একজন দিনমজুর আবুল বরিশাল থেকে চট্টগ্রামে এসেছিলেন কাজের খোঁজে। সজল নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়, যিনি তাকে কাজ দেওয়ার কথা বলেন। এজন্য তিনি আবুলকে চট্টগ্রামের চক বাজারে যেতে বলেন। পরদিন আবুল সেখানে পৌঁছানো মাত্রই হঠাৎ কেউ পিছন থেকে এসে তার মুখে কালো কাপড় বেঁধে অপহরণ করে। এরপর তাকে কিছু খাইয়ে অচেতন করে এবং তার চোখে একটি রাসায়নিক ইঞ্জেকশন দেয়, যার ফলে সে অন্ধ হয়ে যায়। এর সঙ্গে আবুলের হাতের সব আঙ্গুল কেটে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ফেলে রাখা হয়। এই সব কিছু করা হয় যেন আবুল ভিক্ষা করার জন্য উপযুক্ত হয়ে ওঠে। কয়েকদিন পর এই গ্যাং আবুলকে এক মহিলার কাছে 80,000 টাকায় বিক্রি করে দেয়। পরে কার্তিক নামে এক ব্যক্তি তাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকা পৌঁছে তাকে এক জায়গায় ভিক্ষা করানো শুরু করা হয়। এই লোকেরা আবুল এবং অন্যান্য ভিখারিদের দিনে মাত্র 2 বেলা খাবার দিত, যাতে তারা রোগা থাকে আর তাদের দেখে মানুষের দয়া হয়। প্রতিদিন এর বাইরে তাদের উপর অমানসিক অত্যাচার চালানো হতো। শরীরে বারবার রাসায়নিক ইঞ্জেকশন দেওয়া হতো। সময়ের সঙ্গে সঙ্গে এই অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল যে আবুল আর নিতে পারছিল। তার শরীরে সংক্রমণ হয়। তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, সে আর রাস্তায় গিয়ে ভিক্ষা করতে পারছিল না। তখন যে গ্যাং আবুলকে কিনেছিল তারা তার পরিবর্তন চাইতে থাকে। আবুলের এই অবস্থা দেখে কার্তিক তাকে সজলের সঙ্গে চট্টগ্রামে পাঠিয়ে দেয়, কিন্তু চট্টগ্রামেও তার উপর ভিক্ষা করানোর কাজ চলতেই থাকে। আবুলকে শহরের একটি ব্যস্ত মোড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা দাঁড়িয়ে ভিক্ষা করতে হতো। যে যত টাকা ভিক্ষা করে আনতো, দিনের শেষে তার অপহরণকারীরা সব টাকা নিয়ে নিত। কয়েক মাস পর আবুলের অবস্থা আরও খারাপ হলে অপহরণকারীরা তাকে ফেলে চলে যায়। এরপর আবুল কোনোভাবে তার বাড়িতে ফিরে আসে, আর তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তার পরিবারের লোকজনও তাকে চিনতে পারেনি। আর অবশেষে রোগে সুখে তার মৃত্যু হয়। আবুলের এই গল্পটি একক কোনো ঘটনা নয়, এটি একটি সংগঠিত অপরাধমূলক নেটওয়ার্ক। শুধুমাত্র রাজধানী ঢাকায় 20 কোটি টাকার ভিক্ষা বাণিজ্য হয়, যা মাসে 600 কোটি টাকা আর বছরে 7,200 কোটি টাকা। এটি শুধু রাজধানীর ঢাকার চিত্র। সারা দেশে এই চিত্র কেমন হতে পারে বলে আপনার মনে হয়, কমেন্টে জানাতে পারেন। এই কর্মের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ জড়িত, বিশেষ করে নারী ও শিশু। আপনি যখন রাস্তায় কোনো ভিখারিকে টাকা দেন, তাহলে সেটা আসলে কার কাছে যায়? অবশেষে একজন ভিখারি দিনে কত টাকা রোজগার করে? এই মাফিয়া চক্র এত বড় পরিসরে কিভাবে কাজ করে, আর এর সমাধানই কি? আসুন এই পুরো বিষয়টি আজকের ভিডিওতে গভীরভাবে বোঝার চেষ্টা করি। প্রথমত বুঝতে হবে এই মানুষগুলো কারা, যারা ভিক্ষা করছে এবং কেন করছে। 2021 সালে তৎকালীন সমাজ কল্যাণমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছিলেন, দেশে ভিক্ষুকের সংখ্যা 2.5 লাখ, অর্থাৎ মোট জনসংখ্যার 0.17% মানুষ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত। কিন্তু বিভিন্ন সংস্থার জরিপ বলছে এর প্রকৃত সংখ্যা 30 লাখের কাছাকাছি। এর মধ্যে শুধু রাজধানীতেই রয়েছে 3 লাখের বেশি পেশাদার ভিক্ষুক। এই বিষয়ে একটি খুব বিশদ বিশ্লেষণ করা হয়, যাতে জানা যায় ভিক্ষার পেছনে 2টি প্রধান কারণ রয়েছে: অসহায়তা এবং পছন্দ। বেশিরভাগ মানুষ যারা ভিক্ষা করে তারা অসহায়তার কারণে ভিক্ষা করা শুরু করেছিল। 2018 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণায় দেখা যায় প্রায় 35% মানুষ দারিদ্র্য ও বেকারত্বের কারণে ভিক্ষা করে।
20% প্রতিবন্ধিতা, 15% বার্ধক্যজনিত কারণে, 10% পারিবারিক সমস্যা, 8% প্রাকৃতিক দুর্যোগ ও বাস্তুচ্যুতি যেমন বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে বাস্তুচ্যুত হয়ে অনেকেই শহরে এসে ভিক্ষাবৃত্তিতে জড়ায়। 5% মাদকাসক্তি ও অপরাধমূলক পটভূমি এবং 5 থেকে 7% জন্মগত পেশা বা উত্তরাধিকার সূত্রে ভিক্ষুক। কিন্তু কিছু মানুষ আছে যারা নিজেদের ইচ্ছায় ভিক্ষা করে। তারা অসহায় নয় বলেই ভিক্ষা করে না, তারা ভিক্ষা করে কারণ তারা তা করতে চায়। প্রায় 12% মানুষ ভিক্ষা করাকে সহজ উপার্জন মনে করে, 18% মানুষ অভ্যাসবশত করে এবং 3% মানুষ ধর্মীয় কারণে ভিক্ষা করে। এই রিপোর্টে আরও প্রকাশ পেয়েছে প্রায় 8 থেকে 12% ভিখারি ভিক্ষার পাশাপাশি কোনো না কোনো পার্ট টাইম কাজ করে। কিছু মানুষ দিন মজুরের কাজ করে, কিছু স্ক্র্যাপ ডিলার, কিছু স্ট্রিট ভেন্ডর, কিছু রিক্সা চালক, কিছু সিকিউরিটি গার্ড, কিছু পলিশার, গাড়ি পরিষ্কারক এবং হেল্পার হিসেবে কাজ করে। কিন্তু তারা প্রতিদিন কাজ করে না এবং কম উপার্জন করে, তাই তারা ভিক্ষা করে। যখন তাদের আয়ের কথা আসে তখন সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল ধারণা প্রচলিত আছে। আপনি কি মনে করেন একজন ভিখারি দিনে কত টাকা আয় করে? কমেন্টে আপনার ধারণা জানাতে পারেন। দেশের 45% ভিখারি দিনে 100 টাকার কম উপার্জন করে, 35% মানুষ দিনে 100 থেকে 200 টাকার মধ্যে উপার্জন করে, 20% মানুষ দিনে 200 থেকে 400 টাকার মধ্যে উপার্জন করে এবং মাত্র 1% ভিখারি দিনে 400 টাকার বেশি উপার্জন করে। এমনকি আপনি যদি ধরে নেন যে এরা প্রতিদিন ভিক্ষা করে, তাহলেও এদের মাসিক আয় বেশিরভাগ ক্ষেত্রেই 4,500 থেকে 7,000 টাকার বেশি হয় না। তবে ঢাকা শহরের গুলশান কিংবা কিছু ধর্মীয় স্থান ও ট্রাফিক সিগন্যালে ভিক্ষুকদের ক্ষেত্রে আয় হতে পারে 8 থেকে 10,000 টাকা, যেখানে ঢাকার একজন অদক্ষ শ্রমিকের মাসিক ন্যূনতম মজুরি 16,500 টাকা। তারা এত কম উপার্জন করে এবং তাদের বেশিরভাগই মাফিয়ার শিকার। তারা নিজের উপার্জিত টাকাও তারা নিজের কাছে রাখতে পারে না। দিন শেষে তাদের সমস্ত টাকা তাদের গ্যাং লিডারদেরকে দিয়ে দিতে হয়। এই পুরো মাফিয়া অপারেশন বুঝতে হলে আমাদেরকে জানতে হবে কিভাবে এদেরকে নিয়োগ দেওয়া হয়। এই সংগঠিত ভিক্ষাবৃত্তি চক্র দুর্বল মানুষদেরকে লক্ষ্য করে, তাদের প্রধান টার্গেট থাকে শিশুরা। বাংলাদেশে অনেক শিশু অপহৃত হয়, পাচার হয়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের সন্তানদেরকে মাফিয়ার কাছে বিক্রি করে দেওয়া হয়। বাংলাদেশে প্রতি বছর অনেক শিশু নিখোঁজ হয় এবং এসব শিশুদেরকে দিয়ে ভিক্ষা করানো হয়। কিছু গ্যাং ভিক্ষা করানোর জন্য এসব শিশুদেরকে ভাড়ায় নেয়। অত্যন্ত অসহায় দরিদ্র পিতামাতা তাদের সন্তানদেরকে অল্প টাকার বিনিময়ে ভাড়ায় দিয়ে দেয়। উদাহরণস্বরূপ ঢাকার ভিক্ষুক গ্যাং শিশুদের প্রতিদিন 200 টাকায় ভাড়ায় নেয় এবং এই শিশুদেরকে আফিম বা ঘুমের ওষুধ খাওয়ানো হয় যাতে তারা সারাদিন শান্ত থাকে এবং কান্নাকাটি না করে। আরেকটি উদাহরণ হলো একটি ভিক্ষুক চক্র, যেখানে বাংলাদেশি ও ভারতীয় উভয় সদস্য ছিল। তারা গ্রামীণ এলাকা থেকে অল্প বয়সী ছেলে মেয়েদের অপহরণ করত এবং 8 বছর ধরে তাদের বাস স্টেশন ও রেল স্টেশনে ভিক্ষা করাতো। শিশুদের নেশা করাতে কফ সিরাপ খাওয়ানো হতো। একে বলা হয় ট্রাফিকিং। এই শিশুদের কখনো শিক্ষা বা মৌলিক অধিকারের কথা বলা হয় না। এই হ্যান্ডেলাররা প্রায়ই শিশুদের না খাইয়ে রাখে যাতে তারা কাঁদতে কাঁদতে দুর্বল ও রোগা হয়ে যায়। এতে মানুষ তাদেরকে দেখে আরও সহানুভূতিশীল হয় এবং বেশি টাকা দেয়। আমি সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো নিয়ে আলোচনা করব না, কারণ আবুলের কাহিনীতে অনেক বিবরণ আছে যা অত্যন্ত বিব্রতকর। আবুলের সঙ্গে যা হয়েছে তা অনেক গ্যাং শিশুদের সঙ্গেও করে থাকে। এই ভিক্ষুক মাফিয়া ভিক্ষাকে একটি ব্যবসার মতো চালায়। যত বেশি সম্ভব টাকা সংগ্রহ করা হয় এবং ভিখারিদের বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। আপনি এখানে টেরিটোরিয়াল কন্ট্রোলও দেখতে পারেন। গ্যাংগুলো নিজেদের এলাকা ভাগ করে রাখে আর তারা জানে কোথায় গেলে সবচেয়ে বেশি টাকা পাওয়া যায়। মন্দিরের কাছে, মসজিদের কাছে, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড, যেখানে বেশি মানুষ ভিখারিকে দেখতে পাবে সেখানে। এই গ্যাংগুলো জানে কোন এলাকায় কোন ভিখারি ভিক্ষা করছে। আর যদি কেউ স্বাধীনভাবে গ্যাংয়ের অংশ না হয়ে ভিক্ষা করতে চায় তাহলে তাকে অনেক সংগ্রাম করতে হয়, কারণ এই গ্যাংগুলো এমন অনেক কিছু জানে যা একজন স্বাধীন ভিখারি জানে না। এই গ্যাং লিডাররা একে অপরের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব ঘিরে পরিকল্পনা করে। এমন না যে প্রতিটি গ্যাংই ভিখারিদের সঙ্গে খুবই নির্মম ও অমানবিক আচরণ করে। গুলিস্তানের এক বৃদ্ধ ভিখারি জানিয়েছেন যে তাদের গ্রুপ লিডার প্রতিদিন সন্ধ্যায় সবার উপার্জন সংগ্রহ করতেন। তা সবাইকে সমানভাবে ভাগ করে দিতেন এবং নিজের অংশ আলাদাভাবে রাখতেন। আর এই ভাগের বিনিময়ে সেই লিডার পরিকল্পনা করতেন কিভাবে কোথায় কি করতে হবে। শহরে কোথাও কোনো ধর্মীয় উৎসব বা ফাংশন হচ্ছে কিনা এই ভিখারিদের সেই তথ্য দেওয়া হয়। বলা হয় তারা কিভাবে সেখানে পৌঁছাবে, যেমন কোথাও বিয়ে হচ্ছে বা অন্য কোনো অনুষ্ঠান। এই পুরো খেলা এত বড় পরিসরে চলছে যে সাধারণ মানুষের পক্ষে এটা কল্পনা করাও কঠিন। এরা নিজেদের কৌশল ক্রমাগত আরো নিখুঁত করে তুলছে।
আরেকটি উদাহরণ দেই, 13 বছর বয়সী রবিন নামের এক ছেলে জানায় একবার এক মহিলা তাকে 8 মাসের একটি বাচ্চার সাথে গাড়িতে বসে কাঁদতে দেখে। শিশুদের এই অবস্থা দেখে মহিলাটির অনেক মায়া হয়, তাদেরকে 100 টাকা। কিন্তু এরপর কি হলো? বাকি ভিখারি এবং গ্যাং লিডাররা বুঝতে পারলো এটি একটি ইমোশনাল ম্যানিপুলেশনের টেকনিক হতে পারে। তারা এরপর থেকে শিশুদেরকে ইচ্ছাকৃতভাবে ভিক্ষা করতে পাঠাতে শুরু করলো। এখানে মাদকদ্রব্যেরও একটি বড় ভূমিকা আছে। এটি 14 বছর বয়সী জাবেদের গল্প। সে ঢাকার মোহাম্মদপুরের একটি মসজিদের সামনে ভিক্ষা করে, দিনে 20 থেকে 50 টাকা পায়। সে তার টাকার বেশিরভাগটাই তার তথাকথিত বন্ধুকে দেয়, যে তাকে ড্রাগ সরবরাহ করে। এই গ্যাং লিডাররা শিশুদের ড্রাগে আসক্ত করে তোলে, যাতে তারা ঋণের মধ্যে পড়ে থাকে। এরপর তারা শিশুদেরকে তখনই ড্রাগ দেয় যখন তারা সব টাকা ভিক্ষা করে এনে তাদের কাছে দেয়। এটি শিশুদেরকে ফাঁসানোর আরেকটি উপায় হয়ে দাঁড়ায়। কিছু কিছু ক্ষেত্রে বাবা মাও শিশুদেরকে ভিক্ষা করতে বাধ্য করে, আর যখন টাকা না পায় তখন তাদেরকে মারধর করে। এখন এই ভিক্ষুক সিন্ডিকেট নিয়ে একটি ছোট্ট গল্প বলি। গল্পটি 2018 সালের। বয়স 50 ছুঁই ছুঁই, মাথায় কাঁচা পাকা অগোছালো চুল, জন্ম থেকেই অচল দুটি পা, কাঠ আর বিয়ারিং দিয়ে তৈরি ট্রলি দিয়েই তিনি পথ চলেন। তিনি হলেন নাটোরের হালিমা বেগম। স্বামী হারিয়েছেন আরও 15 বছর আগে। 2 মেয়েকে নিয়ে ছিল সংসার। রাজধানীর অলিতে গলিতে ভিক্ষা করে মেয়েদের বিয়ে দিয়েছেন। এখন তিনি নগরীর হাইকোর্ট এলাকার ফুটপাথেই থাকেন। সকাল হলেই ভিক্ষার উদ্দেশ্যে বের হন। সঙ্গে গাড়ি ঠেলার জন্য রাখেন 8 থেকে 10 বছর বয়সী কোনো শিশুকে। সারাদিন ভিক্ষা করে যা আয় হয় সেখান থেকে এই শিশুদের দুপুরের খাবার ও আরও 50 টাকা তাদের দিতে হয়। হালিমা জানান এখন আর আগের মতো আয় হয় না। সারাদিন ঘুরলে 400 থেকে 500 টাকা আয় হয়, কারণ এখন প্রতিবন্ধী ভিক্ষুকের চেয়ে সুস্থ ভিক্ষুকই বেশি। সুস্থ ভিক্ষুকের পেছনে সিন্ডিকেট জড়িত, তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়। তাই সিন্ডিকেটের ভিক্ষুকের দাপটে আমরা ভিক্ষা করতে পারি না। রাজধানী ঢাকায় এখন মাসিক বা রোজ চুক্তিতে সিন্ডিকেটরা ভিক্ষুক সংগ্রহ করে, আর এই সিন্ডিকেটের 20 থেকে 25টি চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের সদস্যরা রাজনৈতিক ছত্রছায়ায় কাজ করে থাকে। নগরীর ফার্মগেট, গুলিস্তান, শাহবাগ, যাত্রাবাড়ি, সায়দাবাদ এবং বিমানবন্দর এলাকা সহ আরও অনেক এলাকায় এসব চক্র সক্রিয় রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসহায়, গরিব, কর্মহীন নারী পুরুষকে এনে ভিক্ষুকের রূপ ধারণ করিয়ে রাস্তায় নামানো হয়। সারাদিন যা আয় হয় তার পুরোটাই তুলে দেওয়া হয় সিন্ডিকেট চক্রের সদস্যদের হাতে। সেখান থেকেই কিছু টাকা ভিক্ষুকের দেয়া হয়। রাজধানীর ভিন্ন ভিন্ন এলাকার দায়িত্বে আছে আলাদা আলাদা চক্র। নির্দিষ্ট এলাকার মধ্যে তাদেরই নির্ধারিত লোকেরা ভিক্ষা করে। এর বাইরে যারা ভিক্ষা করে তারা তেমন একটা সুবিধা করতে পারে না। শুধু তাই নয়, এই সিন্ডিকেট চক্র সুস্থ মানুষকেও প্রতিবন্ধী করে ভিক্ষুক হিসেবে তৈরি করে। জন্মের পর অভাবী সংসারের ছেলে মেয়েদেরকে তারা কিছু টাকার বিনিময়ে কিনে নেয়। শিশুদেরকে হাড়ির ভেতরে দীর্ঘদিন রেখে হাড় বাঁকা করে তাদেরকে প্রতিবন্ধী করে তৈরি করে। পরে শহরের বিভিন্ন স্থানে রেখে এদেরকে দিয়ে ভিক্ষা করানো হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় ভিক্ষুকমুক্ত এলাকা হিসেবে সাইনবোর্ড ঝুলানো হয়, কিন্তু খুদ এসব এলাকায় ভিক্ষুকরা বেশি বেশি ভিক্ষা করছে। এদিকে নিয়মিত ভিক্ষুকের পাশাপাশি রাজধানীতে কিছু মৌসুমী ভিক্ষুকও আছে, যারা শুধু শুক্রবার ও শনিবার ভিক্ষা করে। প্রতি শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের সামনে দল বেঁধে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। মুসল্লিরা নামাজ পড়ে বের হওয়ার সময় তারা ভিক্ষা চায়। এতে করে ভিক্ষুকের যন্ত্রণায় অনেক সময় অতিষ্ঠ হয়ে পড়েন মুসল্লিরা। বাংলাদেশে ভিক্ষাবৃত্তি সিন্ডিকেটের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করেছে। এই সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেপ্তারও করা হয়েছে। বহুবার দেখা গিয়েছে যে ভিখারি মাফিয়ার রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও রয়েছে। সিন্ডিকেটের কাউকে গ্রেপ্তার করা হলে স্থানীয় রাজনীতিবিদরা ভিখারি মাফিয়াকে রক্ষা করে। আর কোনো এনজিও যদি ভিক্ষুকদের পুনর্বাসনের কাজও করতে চায়, রাজনৈতিক চাপে তারা তা করতে পারে না। আরেকটি অদ্ভুত ঘটনা শুনলে আপনার গা শিউরে উঠবে। যেখানে একটি ধনী পরিবারের আয়া সেই পরিবারের শিশুদেরকে পুরনো ছেঁড়া জামা কাপড় পরিয়ে ড্রাগ দিয়ে অচেতন করে ভিক্ষুক মাফিয়ার কাছে ভাড়ায় দিত। বাবা মা ভাবতো তাদের শিশু আয়ার সঙ্গে ভালো সময় কাটাচ্ছে এবং সুখে আছে, কিন্তু বাস্তবে শিশুটিকে দিনভর ভাড়ায় দেওয়া হতো। তো আপনার সন্তান কতটা নিরাপদ আছে একবার ভাবুন। এই সব কিছু থেকে বোঝা যায় এই ভিক্ষুক মাফিয়া চক্র কত দূর পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সরকার কি করছে এটা বন্ধ করার জন্য? বাংলাদেশে 2011 সালে ভিক্ষাবিরোধী ভবঘুরে ও পথভিক্ষুক পুনর্বাসন আইন প্রণয়ন করা হয়। বিশেষ করে যদি কেউ ভিক্ষার উদ্দেশ্যে কাউকে অঙ্গহানি এবং শিশুদের জোরপূর্বক ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই আইনে ভিক্ষুকদেরকে চাইলে 1 থেকে 2 বছর আটক রাখার বিধানও রাখা হয়েছে।
সরকার 2009 সালে ঢাকায় জনসমক্ষে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ ঘোষণা করে। তৎকালীন কর্তৃপক্ষ 5 বছরের মধ্যে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নির্মূলের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা সম্ভব হয়নি। কিন্তু এত কিছুর পরও সরকারের ফোকাস এই গ্যাংগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে নয়, বরং এই ভুক্তভোগীদের বিরুদ্ধে, এই ভিখারিদের বিরুদ্ধে। যদি দেশে কোনো আন্তর্জাতিক বড় ইভেন্ট থাকে তখন সরকার এই সমস্যা সমাধানের বদলে এটি লুকিয়ে রাখার চেষ্টা করে। বাংলাদেশে বড় কোনো আন্তর্জাতিক ইভেন্ট বা রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর সময় ভিক্ষুকদের লুকিয়ে রাখা বা সরিয়ে নেওয়ার ঘটনা অতীতে বহুবার ঘটেছে এবং এটি একটি প্রতিষ্ঠিত প্র্যাকটিস হিসেবে বিবেচিত হয়। 2008 সালে ঢাকায় আয়োজিত সার্ক সম্মেলন, 2011 সালে বিশ্বকাপ ক্রিকেট, 2023 সালে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর ছাড়াও আরও অনেক আন্তর্জাতিক ইভেন্টে ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে ভিক্ষুকদের ধরে নিয়ে যাওয়া হয় এবং শহরের বাইরে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছিল। এটি করা হয়েছিল যাতে ইমেজ ভালো থাকে। আন্তর্জাতিক অতিথিদের সামনে দেশের দারিদ্র্য বা ভিক্ষাবৃত্তির চিত্র গোপন রাখাই ছিল এর প্রধান উদ্দেশ্য। ঢাকা শহরের ভিক্ষা নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পেশাদার ভিক্ষুক আটক করা হয়। দৈনিক 1-2 হাজার টাকা বিনা পুঁজিতে যে আয় করতে পারে, এর চেয়ে তো সহজ পদ্ধতি নেই। এখানে এরকম আছে যে 1 মাস 2 মাস মানে আটক থাকার পরও আবার ছাড়া পাইছে, ছাড়া পেয়ে আবার আসছে। ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজধানীর অন্তত 2000 ভিক্ষুককে জরিপের আওতায় আনা হয়। প্রাথমিকভাবে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও জামালপুর জেলাকে নির্বাচন করে জেলাওয়ারি 5 জন করে 2000 ভিক্ষুক পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কর্মসূচির অংশ হিসেবে সে বছর ভিক্ষুকদের মধ্যে রিক্সা, ভ্যান ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য 5000 করে টাকা দেওয়া হয়। পরবর্তী সময়ে দেখা যায় ভিক্ষুকরা রিক্সা এবং ভ্যানগুলো বিক্রি করে দিয়েছে, নগদ টাকাগুলো খরচ করে ফেলেছে। তারা অন্য এলাকায় গিয়ে পুনরায় ভিক্ষাবৃত্তি করছে। ফলাফল ব্যর্থ হয় ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প। কিন্তু এখন প্রশ্ন হলো, সরাসরি ভিক্ষা নিষিদ্ধ করাই কি সমাধান? যতদিন না দেশে বেকারত্ব থাকবে, চাকরির অভাব থাকবে, প্রতিবন্ধীদের অর্থনীতিতে যুক্ত হওয়ার সুযোগ আরও কম থাকবে। যদি এই মানুষদেরকে ভিক্ষা করতে দেয়া না হয় তাহলে আপনি কি আশা করেন? তারা চুপচাপ মরে যাবে? অনেক ভিক্ষুকদেরকে দেখা যায় যারা শিক্ষিত হওয়া সত্ত্বেও ভিক্ষা করছে, কারণ তাদের কাছে আর কোনো উপায় নেই। আর এই অসহায়ত্বের সুযোগ নিয়ে এই ভিখারি মাফিয়া তাদের আরও ভয়ঙ্করভাবে শোষণ করে। আপনি ভাববেন ও হয়তো নিশ্চয় মাফিয়ার লোক, অথবা অন্যদিকে আপনি নিজেকে খুব অসহায় মনে করবেন। এই শিশুদের অবস্থা দেখে অনেক মায়া হয়, কিন্তু এখানে আমি কি করতে পারি? যদি আমি টাকা দেই তাহলে তা ভিখারি মাফিয়ার হাতে চলে যাবে, আর তাদের কাছে যাওয়া মানে শিশুদের আরও বেশি শোষণ। এখানে আমি প্রথমে বলবো, প্রতিটি ভিখারি কিন্তু ভিখারি মাফিয়ার অংশ নয়। অনেক মানুষ আছেন যারা দারিদ্র্য বেকারত্বের কারণে ভিক্ষা করছে, আর তারা কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত নন। দ্বিতীয়ত আমি বলবো, আপনি সরাসরি ভিখারিদের টাকা দেবেন না, কারণ আপনার পক্ষে বোঝা কঠিন যে একজন ভিখারি স্বাধীনভাবে কাজ করছে কিনা, অথবা সে অসহায়তার কারণে ভিক্ষা করছে, অথবা সে কোনো বড় ভিখারি মাফিয়ার অংশ। তাই তাদের টাকা দেবেন না, কিন্তু আপনি অন্য অনেকভাবে তাদের সাহায্য করতে পারেন। যদি আপনি দেখে মনে করেন যে তারা ক্ষুধার্ত, তাহলে সরাসরি তাদের খাবার দিতে পারেন। এর বাইরে আপনি তাদের কাপড় বা ওষুধ কিনে দিতে পারেন, যা সরাসরি তাদের কাজে লাগবে। এবং যদি আপনারা একটু সময় থাকে তাহলে তাদের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলুন, তাদের সমস্যাগুলো জানুন, এবং তারপর যদি আপনি মনে করেন তাহলে তাদের কোনো কাজ দিতে পারেন। যদি আপনাকে টাকা দিতেই হয় তাহলে আপনি সেই এনজিওকে দিন যারা ভিখারি এবং শিশুদেরকে পুনর্বাসন এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। আপনি যদি একজন গ্রাজুয়েট হন বা পেশাজীবী হন তাহলে আপনি আপনার ফ্রি টাইমে তাদেরকে পড়াতে পারেন। আপনি যদি শিশুদেরকে ভিক্ষা করতে দেখেন আর দেখেন যে অনেক শিশু আহত, কোনো শিশু নেশাগ্রস্ত বা কেউ ভিখারিদের কাছ থেকে টাকা সংগ্রহ করছে, এই ধরনের ক্ষেত্রে আপনি এই তথ্য পুলিশকে দিতে পারেন। মনে রাখবেন, ভিখারিদের সাথে আপনাকে সবসময় সম্মানের সাথে আচরণ করতে হবে। যদি তাদের সাথে আপনার কথা বলতে হয় তাহলে ভদ্রভাবে কথা বলুন, তাদের চোখে চোখ রেখে কথা বলুন। যদি আপনার ভালো লাগে তাদের নাম জিজ্ঞেস করুন, তাদের বিচার করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, বেশিরভাগ ভিখারি মানব পাচার, শোষণ অথবা দারিদ্র্যের শিকার। এই সমস্যার সমাধান তখনই সম্ভব যখন সরকার বৃহৎ পরিসরে কার্যকর পদক্ষেপ নেবে। ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে গণ্য না করে তা ডিক্রিমিনালাইজ করতে হবে। সামাজিক কল্যাণমূলক স্কিমগুলোর আওতা আরও বেশি বাড়াতে হবে। এই স্কিমগুলোর প্রভাব দেখতে হলে প্রযুক্তির সাহায্যে আরও বেশি মনিটরিং করতে হবে এবং পুনর্বাসন এমনভাবে করতে হবে যাতে তারা সমাজের অংশ হয়ে উঠতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।